বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চৌধুরানী। এই ইতিহাস আজকালকার দিনে শোনাবার মতো বলেই শোনাচ্ছি। যদি লিখে রেখে না দিই, একথা কেউ জানতে পারবে না। অনেক লোকের উপকার হবে পড়লে, এই বিশ্বাসেই লেখা। আমার ছেলেবেলাতে গ্রামের ওপাড়ায় রামলাল কাকার হাঁক ডাক ছিল। সমস্ত মালপাড়ার লোকে তার প্রজা, তার হুকুমে 100 জোয়ান মরদ পুরুষ লাঠি হাতে এগিয়ে আসতো। শক্ত হাতে লাঠি ধরতে না পারলে তখনকার দিনে পাড়া গায়ে জমি জমা রাখা যেত না। জমি নিয়ে দাঙ্গা, জমির ফসল লুটতরাজ, এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। রামলাল কাকার প্রথম পক্ষের স্ত্রী আমার মায়ের চেয়ে 3 বছরের বড়। তিনি ছিলেন মায়ের সই। তাকে সইমা বলে ডাকতাম। সইমা লোক ভালো ছিলেন বলে শুনিনি। সারা বাল্যকাল ধরে তার নিজের শাশুড়ির সঙ্গে তার জাহাবাজি ঝগড়ার কথা শুনে এসেছি। শাশুড়িরা বউয়ের ওপর অত্যাচার করে, একথা বাংলাদেশে সবাই জানে। কিন্তু অত্যাচারিতা অনেক বধূ তখন আমার এই সইমার নামে পুলকিত হয়ে উঠত। এমন এক নিপীড়িতা বধূকে আমি বলতে শুনেছি ঘাটের পথে। বউ বলতে, বউ হলো ওপাড়ার হরির মা। আমরা জন্মেছি ছাগল বেড়া, শাশুড়িকে কি করে ছেঁচতে হয় তা দেখিয়ে দিয়েছে। তার সঙ্গিনী বললে, কাল নাকি সেজগিন্নির মুখে বউ কেরোসিনের ঠেমির ছেঁকা দিয়েছে। সেজগিন্নি তাই সহ্যি করে বাপু, আমাদের মতো শাশুড়ি যদি হতো। সহ্যি না করে উপায় কি বলো? যাহা বেচে বউ যে, পেরে না উঠলে সহ্যি করতেই হচ্ছে বই কি। তা ধন্যী বউ বটে, আষাঢ় মাসে 2 দিন খেতেই দিলে না শাশুড়িকে। মুখের জোরে দাঁড়াবে কে সামনে, সেজগিন্নির কর্ম নয়। শাশুড়ির সঙ্গে ঝগড়া করবার সময় রণরঙ্গিনী মূর্তি ধরে অমন বউ ঘরে ঘরে হলে শাশুড়িরা জব্দ। আমরা পারি নে বাপু, ভয় করে। সেই জন্যেই ঝাঁটালাতি খাচ্ছি উঠতে বসতে। কাল হয়েছে কি, মুগের ডাল রোদে দেওয়া ছিল, বৃষ্টি এসেছে কখন দেখতে পাইনি। কুকির কাঁথা সেলাই করছি, সে কি গালাগাল। আচ্ছা গালাগাল দাও না হয় দিলে, কিন্তু বাপ্পাই কি দোষ করলে? তাদের তুলে গালাগাল দেওয়া কেন বলো তো ভাই? বলবো আর কি, নিজেই দুবেলা সচককে দেখছি, সকরণে শুনছি। হাড় ভাজা ভাজা হয়ে গেল ভাই। এক সময় মনে হয় একদিকে বেরিয়ে যায়, আর ভালো লাগে না। সইমা দেখতে শুনতে ভালো ছিলেন, সবাই তাকে সুন্দরী বলতো। তার 5-6টি ছেলে মেয়ে হয়। বড় ছেলেটি বুদ্ধিমান কিন্তু অবস্থাপন্ন ঘরের ছেলে, বিশেষ লেখাপড়া শেখেনি। অল্প বয়সে জমিদারি সেরেস্তায় নায়েবি কাজে ভর্তি হলো। এই সময় সইমা মারা গেলেন। রামলাল কাকা আবার বিবাহ করলেন। কয়েক বছরের মধ্যে 3-4টি ছেলে মেয়েও হলো। কিছুদিন পরে রামলাল কাকা আবার বিপত্নিক হলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে আবার বিবাহ করলেন। তৃতীয় পক্ষের স্ত্রীরও 5-6টি ছেলে মেয়ে হলো। মাঝের পক্ষের প্রথম সন্তানের নাম আশালতা, বেশ সুন্দরী মেয়ে। রামলাল কাকা তৃতীয় পক্ষে বিবাহ করবার কিছুদিন পরে আশালতার ভাই বোনগুলি একে একে মারা গিয়ে বেঁচে রইল কেবল সে নিজে। আশালতার বিয়ে হলো 11 বছর বয়সে এবং সে বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এলো। কন্যা বিধবা হয়ে বাড়ি আসার পর থেকে শোকে রামলাল কাকার শরীর ভেঙে পড়ল এবং বছর খানেকের মধ্যে তিনি ওই ইহলোক থেকে বিদায় করলেন। এর মুখ্য কারণ কন্যার বৈধব্য নয়, কেননা রামলাল কাকার মৃত্যু হয়েছিল বসন্ত রোগে। ভূমিকা এই পর্যন্ত। এখন আসল কাহিনী শুরু করা যাক। আমাদের এই ইতিহাস প্রধানত আশালতার ইতিহাস। ব্যাপারটি এখন দাঁড়িয়েছে যা, তা এখানে আরেকবার বলি। রামলাল কাকার সংসারে এখন কর্তা হয়ে দাঁড়ালো ওর প্রথম পক্ষের জ্যৈষ্ঠ পুত্র শরৎ। শরতের তখন বিয়ে হয়েছে এবং 2টি সন্তানও হয়েছে। শরতের ছোট ভাই সনতও লেখাপড়া শেখেনি, সে গ্রামেই ধানের ব্যবসা করে। প্রথম পক্ষের মেয়ে কটির বিবাহ হয়ে গিয়েছে, তারা সকলেই শ্বশুর বাড়ি। রামলাল কাকার তৃতীয় পক্ষের ছেলে মেয়েগুলির বয়স কম। বড়টি ছেলে, তার বয়স এই সময় 8। রামলাল কাকা সম্পত্তিওয়ালা লোক ছিলেন। বড় ছেলে শরৎ এমন দুষ্ট ফন্দি সব আঁটতে লাগলো যাতে তার নাবালক বৈমাত্রীয় ভাই বোনগুলি সম্পত্তির উপসত্ত্ব থেকে বঞ্চিত হয়। বিমাতার কোনো কথা এ সংসারে খাটে না, তার বয়সও খুব বেশি কিছু নয়।
শরৎ জমি মৌরসি বন্দোবস্ত করতে লাগলো মোটা টাকা নিয়ে, পুকুর জমা দিতে লাগলো নিকিরিদের কাছে মোটা টাকা নিয়ে, গোলার ধান বিক্রি করে ফেলতে লাগলো আড়তদারদের কাছে, তাতে পেতে লাগলো মোটা টাকা। গাছের নারকোল সুপুরি বিক্রি করতে লাগলো কলকাতায় যারা মাল চালান দেয় তাদের কাছে। অথচ ওর বিমাতা বা বইমাতৃ ও ভাই বোনগুলির পরনে কাপড় নেই, স্কুল পাঠশালায় যাওয়ার বন্দোবস্ত নেই। যা টাকা পাওয়া যাচ্ছে ওরা তো তার ন্যায্য অংশীদার, অথচ শরৎ বা সনৎ সে চিজ নয়। সোজা পথে হাঁটার অভ্যেস তাদের নেই। বিমাতা মুখ ফুটে কিছু বলতে সাহস করেন না নিজের চেয়ে বেশি বয়সের সৎ ছেলের কাছে। এভাবে অরাজকতা চলল বছর 2। শরতের বিমাতা মুখ বুজে সহ্য করেন। তিনি গরিব ঘরের মেয়ে, তৃতীয় পক্ষের স্ত্রী হয়ে এসেছিলেন এ সংসারে। যা জোর ছিল এখানে বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে সেটুকু গিয়েছে। দুর্দণ্ড প্রতাপ সৎ ছেলেকে কিছু বলতে সাহস করেন না তিনি। নির্জনে চোখের জল ফেলেন। তার ছেলে মেয়েরা বিষয় সম্পত্তির কি বোঝে? মহা আনন্দে লাট্টু গুড়ায় আর ঘুড়ি উড়ায় পথে পথে মাঠে মাঠে। শীতকাল সকালবেলা শরৎ এক বাটি মুড়ি খাচ্ছে বসে। এখনই চা খেয়ে সে বেরুবে। আশালতা এসে দৌড়ের গোড়ায় দাঁড়িয়ে বললে, বড়দা। শরৎ মুখ তুলে বললে, কিরে, একটা কথা তোমায় বলবো। কি? বল তাড়াতাড়ি, আমার সময় নেই, কাছারিতে বেরোতে হবে এখনই। তুমি বাগদিপাড়ার জমি বন্দোবস্ত করেছো কত টাকায়? কবে? এই যে সেদিন করে এলে, বৌদিদির হাতে টাকা এনে দিলে। কেন? অত কিছু তোমার দরকার কি? আশালতা মুখ গম্ভীর করে দাদার সামনে এসে দাঁড়ালো। সুন্দরী মেয়ে, নিরাভরণা, বিধবার বেশ। চাপার আগে ওর মুখ রাঙা হয়ে উঠেছে। বললে, দাদা, আজ আমি যে কথা বলতে এসেছি শোনো। তুমি ওরকম করে বিদু-নিদুকে ফাঁকে দিতে পারবে না বলে দিচ্ছি। শরৎ অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। এমন কথা যে আশালতা তাকে বলতে পারে, এটাই সে বিশ্বাস করতে পারছিল না তখনও। অতটুকু মেয়ে আশালতা। পরক্ষণের আগে ও বিস্ময়ে তার মুখ দিয়ে কথা বেরোতে গিয়ে আটকে রইল খানিকক্ষণ। যখন কথাটা বেরিয়ে এলো অবশেষে, তা বড় অসংলগ্ন হয়ে পড়ল। তার মানে বোঝা গেল না। কি? জমিকার টাকা বিদু-নিদুর ফাঁকি মানে? শোনো দাদা, বিদু-নিদু আছে, ওদের 3টি বোন আছে। ওদের তুমি দেখো না। মা ভালো মানুষ, তিনি কিছু বলতে পারেন না। ওদের পরনে না আছে কাপড়, না গায়ে একটা জামা। মার একখানা থান, তাই শুকিয়ে নেই। বিদু বড় হয়েছে, ওকে স্কুলে দিলে না। ওরা সব খাবে কি এরপরে? কি খাবে সে আমি কি জানি? আমারও বা কি দায় পড়েছে বিদুর পড়া নিয়ে মাথা কামাবার? বাবা থাকতেই তো আমাকে আর সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন। কিন্তু সেসব কথার কি দরকার এখন জিজ্ঞেস করি? তোমার কি সে সর্দারি করবার দরকার কি? আশালতা দৃঢ় স্বরে বললে, সর্দারি করিনি দাদা, কিন্তু না বলেও আর পারছি নে। মা কিছু বলেন না, কিন্তু এটুকু তো বোঝেন যে বিদু-নিদু ফাঁকে পড়ছে। তুমি যে জমি বিলি করলে, বাঁশ ধান বিক্রি করলে, পুকুর জমা দিলে, সে টাকার ভাগ ওরা পাবে না। অথচ ওদের পরনে না আছে কাপড়, না আছে ওদের গায়ে একটা জামা। শরৎ রাগে কাঁপতে কাঁপতে বললে, এত বড় কথা তোর? তুই কথা বলতে আসবার কে শুনি? তোর কি বাগ আছে বিষয়ের? তোর কোন জোর এখানে খাটবে শুনি? আমার কথা তো একটুও বলিনি দাদা। বিদু-নিদুর ভাগ ওদের দাও, মাকে দাও। শৈলবালার বিয়ে দিতে হবে আজ বাদে কাল। সবাই যদি বেঁচে কিনে ফেললে, কাল শৈলর বিয়ে দেবে কি দিয়ে? সে ভাবনায় আমার রাত্রিরে ঘুম হচ্ছে না। মা গিয়ে বুঝুন তার মেয়ের বিয়ে কি দিয়ে হবে, আমার তাতে কি? এই কথা তোমার উপযুক্ত হলো দাদা? শৈলর বিয়ে না হলে কার মুখ হাসবে, মার না তোমার? লোকে বলবে অমুকের বোনের বিয়ে হলো না, দুমসি করে ঘরে রেখেছে। রাগ করো না দাদা, তোমার পায়ে পড়ি। আমার কিচ্ছু চাইনি, একবেলা 2টো আলু চালের ভাত, একখানা কাপড়। কিন্তু বিদু-নিদুকে স্কুলে দাও, এরপর ওরা করে খাবে কি? তোমারই দোষ দেবে লোকে, আমাকে কেউ বলতে আসবে না, ভেবে দেখো। শরৎ একটা বড় ধাক্কা গেল এই দিনটিতে। এতদিন তার বিশ্বাস ছিল সে যখন সংসারের কর্তা, সে যা করবে তাই হবে। অবশ্যই বাবা তাকেও সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন, কিন্তু হঠাৎ পরলোক গমন করাতে পাকাপাকি কিছু করে যেতে পারেননি বিষয় আশয়ের। নগদ টাকার দরকার হলে জমি বিলি, ধান বিক্রি, ইচ্ছামতো কাজ না আদায় ইত্যাদি করলে বাধা দিচ্ছে কে তাকে? বিমাতা বাধা দিতে সাহস করবেন না, হাবদা গোবদা বিধু মানুষ। আজ সে দেখলে
এমন একজন আছে যে তার আঙ্গুল উঁচিয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে, ওর খেয়ালখুশির বিপক্ষে। আর সে কি না আশালতা, যাকে কাল দত্তমশাইয়ের পাঠশালাতে হাত ধরে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রেখে এসেছে, কেননা ও পাঠশালায় যাবার নামে কেঁদে আড়ষ্ট হয়ে যেত। সেদিন সন্ধ্যাবেলা ছোট ভাই সনদকে ডেকে বললে, আশার কাণ্ড শুনেছিস? কি? ও নাকি আমাকে দেখে নেবে, আমি নাকি বিদুনিদুকে ফাঁকি দিয়ে বিষয় আসুজের বিলি ব্যবস্থা করছি। ওইটুকু মেয়ের এত বড় আস্পর্ধা! তাই তো, এর একটা বিহিত করতে হবে সনদ। আশার কি জোর খাটে এ সংসারে তা বলে দেখো। তুইও বলবি, আমার সঙ্গেই বলবি। বেশ, কালই সকালে বলা যাবে, ওকে তাড়িয়ে তবে তার কাজ। বড্ড বার বেড়েছ, আমাকে একেবারে অবাক করে দিয়েছে আজ। আমি বলবো এখন বুঝিয়ে বুঝিয়ে টুজিয়ে বলার কিচ্ছু নেই, ওকে বিদেয় করে দেব কালই। বেশ, সনদ তখন দিব্যি রাজি হয়ে গেল। কিন্তু সকালে এসে বললে, দাদা, ওই যে কাল বলছিলে আমাকে বলবার কথা না? হ্যাঁ, তা কি? আমি ওসব পারবো না, তুমি যা হয় করো। সে হবে না, তোকেও বলতে হবে। আমি ভেবে দেখলাম ওসব কথার মধ্যে আমার না থাকাই ভালো। তুই আমাকে ভয় করিস না, মাকে ভয় করিস? কাউকে ভয় করিনি, মা আমাদের দুজনকে ভয় করে চলে দাদা, সে তুমি জানো। মা সাথেও নেই, পাঁচেও নেই, নিরীহ প্রাণী, তাকে আবার ভয় করবার কি আছে? তবে তুই কেন বলবি না আশাকে? না দাদা, আশা আমাদের কোল পৌঁছা বোনটা। ওর মা নেই, বাপ নেই, স্বামী পুত্র নেই, আমি ওকে ওসব কথা বলতে পারবো না। শরৎ মুশকিলে পড়ে গেল। দুই ভাই একযোগে কাজ করলে যে জোর পৌঁছতো, সে তো পৌঁছলও না। তার উপর সে দেখলে আশার ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করতে গেলে সনতের সঙ্গে মনোমালিন্য হওয়া বোধ হয় বিচিত্র নয়। সনতে তো দরদ দেখাবে আশার উপর, তা কে জানে, একেবারে গদগদ গোদাবরী বলিহারি। কিন্তু শরতের এ ধারণা ভুলও বটে, আবার নয়ও বটে। সেদিনই সনদ আশাকে সিঁড়ির নিচের করে নির্জনে ডেকে বললে, তুই কি বলেছিস দাদাকে? কেন, কি বলবো? চোখ রাঙিয়েছিস শুনলাম। ও মা, মাথা কুটবো তোর সামনে চোরদা। আমি চোখ রাঙাবো বড়দাকে? আমি ন্যায্য কথা বলেছি। কি কথা শুনি? আশা সব ব্যাপার বলে কাঁদতে লাগলো। সনদ বললে, কেঁদে মরছিস কেন তুই? না চোরদা, তুই বল, আমি কি অন্যায় কথা বলছি? তাই তো। আহা, মার কষ্ট দেখলে বুক ফেটে যায় চোরদা, তুই বল। বড়দা এতগুলো টাকা পেলেন জমি বিলি করে, জিনিস বিক্রি করে, একটা পয়সা মার হাতে দিয়ে বলেছেন, যাও তুমি একাদশীর দিন একটু মিষ্টি কিনে খেয়েও, কি শৈলকে একটা ফ্রক কিনে দিও। আহা, কিছু বলবার নেই ওর। শাড়ির পাড় জুড়ে জুড়ে আমি সেদিন ওর একটা ফ্রক করে দিয়েছি, তবে পরে বাঁচে। কি আছে ছোড়দা ওদের মুখে তাকাবার? মা তো ওই হতগজ। হতগজ না ভালো মানুষ, তার মানেই তাই। তুমি গায়ে আগুন ঢেলে দাও, রাগ কাটবে না। এদিকে বিদু নিদু শৈল বেসে যাক। তা তুই আমাকে বললি না কেন? আমি দাদাকে বলতাম। তুইও ওই রকম ছোড়দা, তোর দ্বারা হতো না। সনত আশাকে যতই স্নেহ করুক, সে বেশি দিন বাঁচেনি। সেই বছর শীতের শেষে নিউমোনিয়া হয়ে 7-8 দিন ভুগে সে মারা গেল। আশা দিন রাত মাতার পাশে বসে সেবা করত, সারাদিন নাওয়া খাওয়া ভুলে গিয়ে। মজুমদার গিন্নির মুখে আমি এই কথা শুনেছি, কারণ সে সময় দেশে থাকতাম না। মজুমদার গিন্নি যাহার কুদ ধরতেন না, সে সত্যিই একজন বুদ্ধ বা খ্রিস্ট। মজুমদার গিন্নি বলেছিলেন, সৎ মায়ের পেটের বোন বটে, কিন্তু নিজের বোন কমই আছে আজকাল যারা অমন করে ভাইয়ের সেবা করে। ওর মুখে এইটুকু কথার মূল্য অনেকখানি। সনতের মৃত্যুর পরে সংসারে শরতের একাধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো। বাধা দেবার আর কেউ রইল না। রামলাল কাকার বিষয় সম্পত্তির মধ্যে যা ছিল ভালো, যে জমির খাজনা বিনা মোকদ্দমায় সহজে আদায় হয়, যে পুকুরে মাছ বাড়ে এবং বেশি দামে নেকিরিদের কাছে বিক্রি হয়, যে আমন ধানের ক্ষেতে ঝল বাঁধে সকলের আগে এবং শুকোয় সকলের শেষে, এক কথায় দুধের সরটুকু শরৎ গ্রাস করতে উদ্যত হলো। আবার আশালতাকে গিয়ে দাঁড়াতে হলো ওর কাছে। শরৎ চিৎকার করে রেগে তক্তপোষ চাপড়ে কথা বলে, আশা ধীরভাবে মৃদু স্বরে কথা বলে। শরৎ দিন দিন বিস্মিত হচ্ছে, কে জানতো সেই আশা এই মানুষ। নেদু বিদুকে নিয়ে গিয়ে শরতের সামনে দাঁড় করিয়ে সেদিন বললে, ছেলে দুটো যে একেবারে বয়ে গেল, এরা করে খাবে কি? এদের উপায় কি করছো বরদা? আমি কি উপায় করব? তুমি এখন ওদের গার্জেন হয়েছ, তুমি করো। আমি তোমার পায়ের জুতোর তলা বরদা, আমায় অমন কথা বলো না।
তোমাকে আর মিষ্টি কথা শোনাতে হবে না আমাকে, যাও এখান থেকে। এদের উপায় কি করবে করো বড়দা, পাইয়ে পড়ে তোমার। মাইনে দেবে কে? তুমি। কেন আমি দেব? আমার। শরতের উত্তরের বাকি অংশটুকু ছাপার উপযুক্ত নয়। আশা চুপ করে দেখে বললে, তোমার পাইয়ে পড়ে দাদা, এদের লেখাপড়ার হিল্লে করো, বাদর হয়ে গেল একেবারে। তবে তো আমার। শরতের সবটুকু উত্তর ছাপবার পুনরায় অযোগ্য হলো। আশালতা পরদিন নিজে কোথা থেকে টাকা জোগাড় করে বিদুনিদুকে 2 মাইল দূরবর্তী সোনাখালী বাক্সার মাইনর স্কুলে ভর্তি করে দিল। ছেলে দুটো বধ হয়ে গিয়েছিল, নিজে জোর করে ওদের স্কুলে পাঠিয়ে দিত, নিজে সকাল বিকাল পড়তে বসাতো। আশা নিজে লেখাপড়া জানতো সামান্যই, গ্রামের অমর্ত্য গুরুমশাইয়ের পাঠশালায় বাংলা সরল পাঠ 3য় বাক পর্যন্ত, কিন্তু নিজের চেষ্টাতে সে অনেক শিখেছিল। কলকাতার কাছে, মা বেঁচে থাকতে সেখানে গিয়ে 2-3 মাস থাকতো। এর থেকে একবার মামিমার সঙ্গে দক্ষিণেশ্বর গিয়েছিল, রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছিল। আমি অন্তত ওর কাছে একখানা কথামৃত দেখেছি। আশা রামায়ণ মহাভারত পড়তো, গীতা দুবেলা পড়তো, কবিতা কিছু কিছু পড়তো। সৎমাকে বলতো, নিদু খুব বুদ্ধিমান মা, ও পড়লে মানুষ হবে। মা বলতো, বিদুকে কেমন দেখলি? বুদ্ধি নেই এর মতো, তবে কিছু হবেই, তুই চেষ্টা কর, হয়ে যাবে। আশা যেন উঠে পড়ে লেগে গেল নিদুকে মানুষ করতে। শয়নে স্বপনে ওর এই এক ভাবনা, নিদুর এতটুকু বেচাল দেখলে নিজে শাসন করে, কড়া পাহারায় পড়াশুনো করায়, একদিন স্কুল কামাই করলে ভাত দেওয়া বন্ধ করে দেয়। অথচ আশা আর নিদু বিদুর বয়সের তফাৎ খুব বেশি নয়, 8 বছরের কি 10 বছরের। পাড়ার লোকে বলতো, ওদের মা আর ওদের কি করে? আশা ওদের দিদিকে দিদি, মাকে মা। শরৎ চেষ্টার ত্রুটি করেনি ওদের সম্পত্তি ফাঁকি দেবার। আশা না থাকলে ওরা ফতের ফকির হতে, এ কথার কোনো ভুল নেই। শরৎ অত্যন্ত কুচরিত্রের লোক, মদ এবং আনুষঙ্গিক সব কিছুই তার ছিল। একবার মদ খেয়ে বিদুকে ডেকে বললে, বিদু, এ কাগজখানাতে একটা সই দিতে বল মাকে। বিদু একে বরদাকে ভয় করে, তার উপরে মাতাল অবস্থায় বরদা অধিকতর ভয়ের কারণ, ভালোই জানে সে। সুতরাং বিনা বাক্য ব্যয়ে সে কাগজখানা মায়ের কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে দিলে। শরৎ চলে গেল। এর 1 দশেক পরে আশা নাইতে গিয়ে দেখলে ওদের ঘাটের ধারের বাগানে 7-8 জন লোকের জটলা। 5 জন কাঠুরে গাছ কাটছে, 2 জন লোক দাঁড়িয়ে লোক খাটাচ্ছে। আশার সঙ্গে ছিল গোয়ালপাড়ার কালী গোয়ালিনী। সে কালীকে বললে, পিসি, গিয়ে জিজ্ঞেস করো তো ওরা গাছ কাটছে কেন? কালী জিজ্ঞেস করে এসে বললে, মা ঠাকুরুন, ওনারা বললে শরৎবাবু এই বাগানের গাছ বিক্রি করেছে আমাদের কাছে। সে কি কথা? জিজ্ঞেস করে এসো কত টাকায় বিক্রি করেছে। কালী আবার গেল এবং ফিরে এসে বললে, 300 টাকায় মা ঠাকুরুন। আশা তখনই বাড়ি গেল তাড়াতাড়ি স্নান করে। শরতের সঙ্গে কথাটা বলতে শরৎ ধীরভাবে বললে, কেন, তোমায় সব জানাতে হবে নাকি? তুমি বাড়ির কে? মার বাক মা সই করে বিক্রি করেছেন নাবালকদের রচি হয়ে। কত টাকা দিয়েছো মাকে? সে খোঁজে তোমার দরকার নেই, জিজ্ঞেস করে এসো। তাছাড়াও বাগানের গাছ কেটে বিক্রি করার কি ক্ষমতা আছে তোমার? 50-60 টাকার ফল বিক্রি হয় বছরে, কেন ও বাগানের গাছ কেটে বিক্রি হবে? মা সই দিয়েছে। তোমার কাছে আমি সেই কৈফিয়ত দিতে রাজি নই, যাও তুমি। আশা ছুটে এসে সৎমাকে জিজ্ঞেস করে জানলে কিছুদিন আগে একখানা কাগজে সই দিয়েছিলেন বটে, তবে কি জন্যে তার সই নেওয়া হলো তা জানেন না তিনি। হ্যাঁ, কাল বিকেলে বিদু এসে তার হাতে 30টি টাকা দিয়ে বলেছিল বরদা দিয়েছে, তিনি বাক্সে তুলে রেখে দিয়েছিলেন, এই পর্যন্ত। আশা রেগে বললে, তুমি একটা আস্ত বোকা, সই দিতে বললো অমনি দিলে, আমাকে জিজ্ঞেস করনি কেন? তুমি কি জানো কিসের সই? তুই তখন বাড়ির পুজো দিতে গিয়েছিস পঞ্চানন্দতলায় শনিবারের দুপুরে। তাছাড়া শরৎ মদ খেয়ে এসেছিল, বিদু ভয়ে কেঁদেই বাঁচে না। জানো তো, জমের মতো ভয় করে ওরা শরৎকে। তা তো জানি, এদিকে যে দিব্যি ওদের মাথায় হাত বুলালো বরদা। 300 টাকায় বাগান বিক্রি করেছে, তার 3 ভাগের 1 ভাগ 100 টাকা তুমি পাবে। এই জায়গায় 30টি টাকা ঠেকিয়েছে বটে। উফ, কি অন্যায় কাজ বরদার! বোকা বুঝিয়ে দিয়েছে 30 টাকা দিয়ে। তুমি জিজ্ঞেস করলে না কেন এই টাকা কিসের? আচ্ছা মা, এত বোকা হলে মানুষ সংসার করতে পারে? বিদু নিদু যখন পথে বসবে তখন মজা টের পাবে কে শুনি? তুমি না আমি? আশা গিয়ে তুমুল ঝগড়া বাদালে শরতের সঙ্গে। ফাঁকি দিয়ে গাছগুলো এভাবে জলাঞ্জলি দেওয়া, মায়ের টাকার ভাগই বা দেওয়া হয়েছে কই? শরৎ তাচ্ছিল্যে সুরে বললে, যা 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 পারিস তুই করগে। আশা রাঙা মুখে বললে, বরদা, তুমি এখনো চেনোনি আমায়। বিদুনিদুকে আর ওই বোকাশোকা মাকে ফাঁকি দিতে পারো,
কিন্তু আমায় পারবে না। এই চললাম বাগানে, দেখি কার সাধ্যে বাগানের গাছ কেটে নিয়ে যাই। আয় তো বিদু আমার সঙ্গে, এখনো এত অরাজক হয়নি দেশে বর্দা। আশা গিয়ে বাগানে যারা গাছ কাটছিল বিদুকে দিয়ে তাদের বারণ করে পাঠালে। গাছ বিক্রি করা হয়নি বিদুদের অংশে, বাগানের গাছে কেউ যেন হাত না দেয়। আশার চেহারার মধ্যে এমন কি একটা জিনিস ছিল, সকলে সমীহ করে চলতো। তারা টাকা দিয়ে দলিল লেখাপড়া করে নিয়েছিল আগে, তবুও আশার কথায় গাছ কাটা বন্ধ করলে। শেষ পর্যন্ত শরতের কাছ থেকে টাকা ফেরত নিয়ে চলে যেতে বাধ্য হলো তারা। এইসব ব্যাপারে শরৎ ক্রমে আশার মহাশত্রু হয়ে উঠল। ওর উপরে নানা নির্যাতন শুরু হলো। এমনকি বড় ভাই হয়ে বোনের নামে হীন কুৎসা রটাতেও দ্বিধা করলে না। আশা শরতের কাছে গিয়ে বললে, বর্দা, তুমি আমার নামে গাঙ্গুলি কাকার কাছে এসব কি বলে এসেছো? শরৎ মন দিয়ে হাঁসের পেনের ডগা কাটছিল। শরতের স্ত্রী সামনে দাঁড়িয়ে চায়ের পেয়ালা হাতে। শরৎ ওর দিকে চেয়ে ভুরু কুঁচকে বললে, কেন এখানে এসেছিস? বলবো না? তুমি বড্ড সতী, তা আমার জানতে বাকি নেই। কেন, কি করেছি আমি? শরতের উত্তর ছাপা পারযোগ্য। আশা মুখ ফিরিয়ে শরতের স্ত্রীর দিকে চেয়ে বললে, শুনলে তো বৌদিদি বড়দাদার কথা? শরতের স্ত্রী স্বামীকে অনুযোগ সুরে বললে, কি যে বলো, অত বড় সমর্থ বোনকে ওইসব? শরৎ দাঁত কেচিয়ে বললে, তুমি চা দিয়ে চলে যাও, নিজের কাজ দেখো গে। শরতের স্ত্রী চোখের ইশারায় আশাকে চলে যেতে বলে সেখান থেকে সরে গেল। আশা সে কথা শুনলে না, দুজনে ধুমধুমার ঝগড়া বেঁধে গেল। পাড়ার লোকে উকিঝুঁকি মারতে লাগলো। আশাকে অনেক অপমানজনক কটূক্তি শুনতে হলো শরতের মুখে। শেষ পর্যন্ত শরতের স্ত্রী হাতে ধরে সেখান থেকে টেনে নিয়ে গেল। আশার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললে, দেখো দেখি বৌদি, কী সব কথা যে উনি বলেন। শুনছিলে তো বৌদিদি, আমি নাকি? তুমি ও বাড়ি চলে যাও ঠাকুরজি, কেন মিথ্যে অপমান হওয়া? আমি কি বলবো বলো? আমার বলবার জো নেই কিছু, সবই জানো। খিড়কি দরজা দিয়ে চলে যাও। কিছুতেই কিন্তু আশাকে দমানো গেল না। সে ডানা দিয়ে আগলে রেখে দিলে বিদু, নিদু শৈলকে নয় শুধু, তাদের মাকে পর্যন্ত। যদিও ওর মা তার চেয়ে বয়সে অনেক বড়। গ্রামের লোকে আশাকে শ্রদ্ধার চোখে দেখত। অনেকে অনেক রকম সাহায্য পেত আশার কাছ থেকে। কারো আতুরে রাত জাগতে হলে আশা, কোনো যজ্ঞী বাড়িতে রান্না করতে আসা, কারো বাড়ি থেকে পুরুষ অভিভাবক বিদেশে যাবেন, সে বাড়িতে 2-4 দিন শুতে হলে আসা, কারো বাড়ির ডাল বেটে দেওয়ার সময়ে আসা। সারা গাঁ কানার যে কোনো বিপদে আশাকে সবাই স্মরণ করবে এবং পাবেও। পাবে ঠিকই, ঘড়ির কাঁটার মতো পাবে। কখনো নিরাশ করেনি কাউকে। সেবার বৃদ্ধ বেনি হালদার ওকে বললেন, দিদি, একটা উপকার করতে হচ্ছে। রাতে কষ্ট পাচ্ছি, একটু দুধ পেলে খেতাম। দুধ পাওয়া যায় না, আমি গরিব, আমায় কেউ দেয়ও না। ছোনো বৈষ্ণবের গায়ে দুধ দিচ্ছে, তুমি গিয়ে বলে কয়ে যদি 1 পোয়া করে দুধ দৈনিক যোগান দেওয়ানোর ব্যবস্থা করতে পারো। দাদু, আপনার ভাত রেঁধে দেয় কে? জম। কে দেবে দিদি? এ গায়ে কি কেউ কারো দিকে তাকায়? তোমার দিদি মারা গিয়েছে আজ 6 বছর। এই 6 বছরে হাঁড়ি টেলছি। ছেলে নেই, মেয়ে তাকে শ্বশুর বাড়ি। আমি না রাঁধলে রাঁধবে কেডা? আমি যদি রেঁধে দিই, খাবেন দাদু? যতদিন আপনার বাত না সারে রেঁধে দিলে খাবেন? খাবো। খেয়ে বর্তে যাব, 2 হাত তুলে নাচবো, মনে করব চিক্কেত্তরের মহাপ্রসাদ খেলাম। কেন এ কথা বললি কেন দিদি? আমার নামে নানা রকম রটনা রটেছে কিনা গায়ে? বড়দা রটিয়ে বেড়াচ্ছে। আমার মায়ের নামে যদি রটনা রটত তবে আমি তার হাতে খেতাম না? মাস 2 অর্থাৎ সেবার গোটা শীতকাল ধরে রোজ সকালে এসে বুড়ো বেনি হালদারের রান্না করে দিত আশা। ফলে সেই শ্রাবণ মাসে যখন বেনি হালদার মারা গেলেন, তখন নিষ্কর ব্রহ্মোত্তর সম্পত্তি থেকে 2 বিঘে আমন ধানের জমি তিনি আশার নামে উইল করে দিয়েছেন শোনা গেল। এ নিয়ে মোকদ্দমার সৃষ্টি হয়েছিল। বেনি হালদারের জামাই এসে বললে, ও উইল জাল, সব সম্পত্তি তার ছেলের প্রাপ্য। আশা কে যে তাকে সম্পত্তি দিয়ে যাবেন তার শ্বশুর? শরৎ বেনি হালদারের জামাইয়ের তরফে মোকদ্দমার গোপনে তদবিরও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আশার জমি কেউ কেড়ে নিতে পারেনি। বিদুর লেখাপড়া যেটুকু হয়েছিল তা আশার চেষ্টাও উৎসাহের ফলে। নিদু লেখাপড়ায় খুব ভালো, মেট্রিক পাশ করলে খুব ভালোভাবে। ইদানিং শরৎ সম্পূর্ণভাবে পৃথক হয়ে গিয়েছিল। এদের সম্পত্তিতে হাত দিতে সাহস করত না, আশাকে ভয় করত। সেই শরতের বউ যখন মারা গেল, আশা গিয়ে শরতের সংসারে বুক দিয়ে পড়ল। ওর ছোট ছেলে মেয়েদের দেখাশুনো, রান্না করে খাওয়ানো, সব কিছু করতো আশা। অবশ্যই বেশি দিন করতে হয়নি, কারণ দ্বিতীয় আবার বিবাহ করতে শরৎ 3 মাসের বেশি দেরি করেনি।
আশা চোখের জল ফেলে বলেছিল, বৌদিদির যে কি গুণ ছিল তা কেউ জানতো না, আমি জানতাম। বর্দার বয়ে জুজু হয়ে থাকতো বেচারি, নিজের ইচ্ছেতে কিছু করবার কি তার উপায় ছিল? অমন বউকে বর্দা চিনতে পারলে না, দুদিন যেতে তর সইল না, অমনি বিয়ে করে নিয়ে এলো। মাঘ মাসের শেষ। আশা শরতের বাড়ি গিয়ে বললে, বর্দা তোমায় যেতে হবে একবারটি। কোথায় যাব? বিদুর বিয়ের জন্য হাঁটাহাঁটি করছে সাতবেরের দুকিরাম চৌধুরী, একবার গিয়ে মেয়ে দেখে এসো। আমি যাব? তবে কে যাবে বলো? তুমি আমাদের মাথার মণি, বংশের বড় ছেলে, আমাদের সকলের অভিভাবক। তুমি যা ঠিক করবে ওর বিয়ের বিষয়ে তাই হবে। যাও গিয়ে দেখে এসো বর্দা। শরৎ খুশি হয়ে মেয়ে দেখে এসে সব ঠিকঠাক করলে বিয়ের ব্যাপারের। ফাল্গুন মাসে বিদির বিয়ে হয়ে গেল। বৈশাখ মাসে সরাটি ফুলসরার 5 আনে জমিদার বাড়ি থেকে নিদুর বিয়ের সম্বন্ধ এলো। কেননা নিদু ভালো ছেলে, সেবার আইএ পরীক্ষা দেবে। আশা আবার গিয়ে শরৎকে ধরলে। শরৎকে বললে, বড়দা বিয়ে তুমি দিয়ে দিও যদি মেয়ে ভালো হয়, কিন্তু নিদুকে যেন তারা আরও পড়ান। পয়সা করে আমাদের দিতে হবে না তাকে। মেয়ের বাবাকে এই কথাটা বলো বড়দা। নিদুর বিয়ে হয়ে গেল এখানেই। ওরা নিদুকে বিয়ে পড়াবার খরচ দিতে লাগলো। যেবার নিদু বিয়ে পাশ করে শ্বশুরের যত্নে MA আর আইন পড়তে ভর্তি হলো ইউনিভার্সিটিতে, আশা সেবার খুব অসুখে পড়ল। ভাদ্র মাসের শেষ, খুব বর্ষা। নিদু কলকাতায়। বিদু মিরপুরের জমিদারি কাছারিতে কাজ করে, সস্ত্রীক সেখানেই থাকে। বাড়িতে কেবল বিদুর মা আর ওদের সকলের ছোট অবিবাহিতা বোন দুলা। আশা ডাক্তার ডাকতে দেবে না, বিদু সামান্য রোজগার করে, ডাক্তারের খরচ পাবে কোথায়? এমনি সেরে যাবে। রোগ হঠাৎ বেঁকে দাঁড়ালো। দুলা দৌড়ে গিয়ে শরৎকে ডেকে নিয়ে এলো। শরৎ এসে বললে, কি হয়েছে মা? আশার নাকি অসুখ? ওদের মা কেঁদে বললে, বাবা শরৎ, তুমি বাঁচাও আমার আশাকে। ও আমার মেয়ে নয়, ও নিদু বিদুদের মা। আমি তো মিথ্যে মা হয়েছিলাম, কি করলাম কার? ওই করেছে সব, সর্বস্ব বিষয় বিক্রি করে দাও, আমার মাকে বাঁচিয়ে তোলো। দুপুর থেকে মা আমার অজ্ঞান হয়ে আছে, 5.5 জ্বর, লোক চিনতে পারছে না, বিছানা হাতড়াচ্ছে। এসব 8-10 বছর আগেকার কথা। বিদু এখন চালের কলার আড়ত করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। নিদু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বারাসতে পরিবার নিয়ে আছে সম্প্রতি। বড় দিদির কথা বলতে বলতে এখনো ওদের চোখ দিয়ে জল পড়ে। আশার স্মৃতি আমাদের গ্রামের আকাশ বাতাস ছেয়ে আছে। এখনো সকলে বলে, সৎ বোন হলে কি খারাপ হয়, না সৎ মা সৎ ভাই হলে খারাপ হয়। আশাকে দেখেছ তো?